আমাদের এই সাবকন্টিনেন্ট কিন্তু অনেক দিক থেকেই ওয়ার্ল্ডে একটা স্পেশাল জিনিস। সেটা আপনি হিস্ট্রি বলুন, পলিটিক্স বলুন, কিংবা জাস্ট জিওগ্রাফিক্যাল লোকেশন বলুন, প্রতিটা দিক থেকেই আমাদের এই রিজিয়ন ওয়ার্ল্ডের সামনে ইউনিক কিছু না কিছু ব্যাপার নিয়ে এসে হাজির হয়। এই সাবকন্টিনেন্টে 8টা মেজর রিলিজিয়ন, 705টা রেজিস্টার্ড ট্রাইবাল গ্রুপ আর 50টা ডিফারেন্ট এথনিসিটির মানুষ বসবাস করে। অ্যান্ড ঐতিহাসিকভাবেই এরা সবাই কিন্তু একটা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বসবাস করে আসছে। বাট রিসেন্ট কিছু ঘটনার পর থেকে আপনার কাছে প্রশ্ন আসতেই পারে, আসলেই কি তাই? আমরা যদি ইতিহাসের লেজ ধরে পেছনে যেতে থাকি, হিন্দু আর মুসলিমদের কোএক্সিস্ট করার কাহিনী শুরু 1021 সালের সুলতান মোহাম্মদ গাজনির লাহোর বিজয়ের মধ্যে দিয়ে। আর এর পরের কয়েক শতকে ভারতবর্ষে একটা ইউনিক সোসাইটি গড়ে তোলে, যেখানে একই সাথে দুটো সম্পূর্ণ বিপরীত ধর্ম আর সংস্কৃতি একসাথে মিলেমিশে প্রচণ্ড সুন্দর আর ইউনিক একটা সমাজ গড়ে তোলে। অনেক ঐতিহাসিক এই সিভিলাইজেশনকে ইন্দো ইসলামিক সিভিলাইজেশন নাম দেয়। আর তারপরেই আসে ব্রিটিশরা। 1765 সালে বক্সারের যুদ্ধের পর ওয়েস্ট বেঙ্গল, বিহার, উড়িষ্যা, বর্তমানে বাংলাদেশ আর আসাম চলে যায় ব্রিটিশদের হাতে। সে সময় ব্রিটিশদের সেন্টার অফ পাওয়ার ছিল কলকাতাতে, কিন্তু পরবর্তীতে ব্রিটিশরা বুঝে গিয়েছিল যে এই অঞ্চল এভাবে রেখে শোষণ করা যাবে না। তারা ইউজ করলো ব্রিটিশ কলোনিয়াল প্লেবুকের সব থেকে ক্লাসিক ট্যাকটিক্স, ডিভাইড অ্যান্ড রুল। 1905 সালে বাংলা ভাগ করা হলো, কলকাতাকেও রাজধানী হিসেবে সরিয়ে নেওয়া হলো, আর এর মধ্যে দিয়েই বাংলায় জায়গা করে নিল ভয়ঙ্কর এক দানব। আজ থেকে 100 বছরেরও বেশি পার হয়ে গেলেও যার থেকে আমাদের মুক্তি মেলেনি। ব্রিটিশ কলোনিয়াল রুলের এই সব থেকে শক্তিশালী ওয়েপেন নিয়েই আমাদের আজকের ভিডিওতে কথা বলবো, ডিভিডে এট ইম্পেরা বা ডিভাইড অ্যান্ড রুল। জুলিয়াস সিজারকে বিশ্ব অনেক কিছুর জন্য মনে রেখেছিল, বাট যেই সাম্রাজ্যের সূর্য কখনো অস্ত যায় না, মানে ব্রিটিশ এম্পায়ারের দুনিয়া জয় করার মন্ত্রও কিন্তু এসেছিল এই জুলিয়াস সিজারের একটা পলিসি থেকেই, ডিভাইডে এট ইম্পেরা, মানে ডিভাইড অ্যান্ড কনকোয়ার। এই ফ্রেজটা ইংল্যান্ডে আসে 1600 সালের দিকে, বাট সে সময় খুবই নেগেটিভলি দেখা হয়েছিল এই কনসেপ্টটাকে। তার এডওয়ার্ড কোক, যার হাত ধরে ইনস্টিটিউটস অফ লস অফ ইংল্যান্ড আসে, সেই বইয়ের চ্যাপ্টার 1-এর 4th পার্টে তিনি লিখেছিলেন এরিতিস ইনসুপারেবিলিস দি ফুয়েরিতিস ইনসেপারাবিলিস, মানে হচ্ছে ইউ উড বি ইনভিনসিবল ইফ ইউ ওয়ার ইনসেপারেবল। আর এরপরই ব্রিটিশরা খুবই দ্রুত বুঝতে পেরেছিল যে গায়ের জোর দিয়ে কনকোয়েস্ট করার থেকে এই থিওরিগুলা রুলিংয়ে বেশি কাজে আসবে, অ্যান্ড পরবর্তীতে তারা সেটাই করে। 1857 সালের সিপাহী বিদ্রোহের পর ব্রিটিশদের ইন্ডিয়া পলিসিতে একটা চেঞ্জ আসে, তারা তাদের অ্যানেক্সেশন পলিসি থেকে সরে আসে। অ্যান্ড এটাও বুঝতে পারে যে এই উপমহাদেশের বিভিন্ন অঞ্চলের রাজা বা প্রিন্সদের গিফট দিয়ে দিয়ে তারা যেই নেটওয়ার্ক বিল্ড করেছিল সেটাও ভারতীয় জাতীয়তাবাদের উত্থানের সাথে সাথে হারিয়ে যেতে পারে। আর এই জাতীয়তাবাদের জন্ম নিয়েই নর্থ ওয়েস্টার্ন রিজিয়নের লেফটেন্যান্ট গভর্নর স্যার জন স্ট্র্যাচি লিখেছিলেন, দ্য এক্সিস্টেন্স সাইড বাই সাইড অফ দ্য হস্টাইল ক্রিডস ইজ ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট পয়েন্টস ইন আওয়ার পজিশন ইন ইন্ডিয়া। তার লেখা থেকে ধারণা করা যায় যে ব্রিটিশরা আস্তে আস্তে বুঝতে পেরেছিল এই রিজিয়নকে কন্ট্রোল রাখতে হলে কি করতে হবে। সিপাহী বিদ্রোহের পর ব্রিটিশ রাজ্যের কাছে একটা অপশন ছিল এই উপমহাদেশের আর্মিকে বিলুপ্ত করে দেয়া, বাট কস্ট বেনিফিট অ্যানালাইসিসে সেটা সম্ভব না। বিখ্যাত সিন্ধ ইরেগুলার ক্যাভেলরির প্রতিষ্ঠাতা ব্রিগেডিয়ার জেনারেল স্যার জন জ্যাকব এবং পাঞ্জাব কমিশনারদের একটা রিপোর্টে তারা বলেন যে অবশ্যই ইউরোপিয়ান আর্মি দরকার আছে, বাট ইউরোপিয়ানরা একা কোনো অবস্থাতেই এই দেশটাকে ধরে রাখতে পারবে না। তো ব্রিটিশরা ডিসাইড করলো আর্মিতে ইউরোপিয়ানদের রেশিও বাড়াবে। ইউরোপিয়ান আর ভারতীয়দের রেশিও বাংলায় 1:2 আর বাকি অঞ্চলগুলোতে 1:3 করে দেওয়া হয়। প্লাস এইটাও সাজেশন আসে যে প্রতিটি ব্রিগেডে ইউরোপিয়ান আর ভারতীয় মিক্স করা হবে। সে সময়ের বেঙ্গল আর্মিতে মুসলিম, ব্রাহ্মণ, রাজপুত সবাইকে নেওয়া হতো। বোম্বে আর মাদ্রাজ আর্মিতেও প্রায় সেম ব্যাপারই ছিল। ইভেন খ্রিস্টান এবং ইহুদিরাও নাকি বিনা বাক্যে জায়গা পেত সেই সময় ব্রিটিশ আর্মিতে। ইউরোপিয়ানদের প্রথমত মত ছিল যে জাত ভেদে যেই পার্থক্য এই অঞ্চলে ছিল, আর্মিতে সেম র্যাঙ্কে থাকার কারণে সেই পার্থক্য বাঙালি ভুলে গিয়েছিল। সো তাদেরকে এমন কিছু একটা দিতে হবে যেটা তারা পছন্দ না করে। গভর্নর জেনারেল কানিংকে লেখা একটা চিঠিতে জন লরেন্স এই ইউনিটি সলিউশন হিসেবে বলেন এ গ্রেটার মিক্সচার অফ রেসেস। আর এদিকে জেনারেল ডালহৌসি পাঞ্জাব জয়ের পর একটা খেলা খেললেন, তিনি কিছু শিখকে বেঙ্গল রেজিমেন্টে ঢুকিয়ে গেলেন। এখন সেই সময় কিন্তু একটা জিনিস প্রচলিত ছিল যে সাধারণত বাঙালি যারা ছিল তারা কিন্তু পাঞ্জাবিদের বা শিখদের খুব একটা বেশি পছন্দ করতো না, আবার অন্যদিকে ভাইস ভার্সা ফর দ্য সেম কেস। আর এই কারণেই এই দুইটা আর্মিকে একসাথে মিক্সচার করা হয় যাতে তাদের নিজেদের মধ্যেও একটা সবসময় কি বলে কম্পিটিশন বলেন, নট হেলদি বাট কম্পিটিশন একটা লেগে থাকতো, অ্যান্ড সেইটার ফল ব্রিটিশরা কিন্তু ভোগ করতে পারত। এমনকি এই পাঞ্জাবিরাই কিন্তু কেবলমাত্র ব্রিটিশদের হেল্প করেছিল সিপাহী বিদ্রোহের সময় বাঙালিদের এগেনস্টে গিয়ে। আর এটা নিয়েই সেই সময়ের ব্রিটিশ চিফ অফ মিলিটারি স্টাফ লিখেছিলেন,
It was not because they loved us, but because they hated Hindustan and hated the Bengal army. And that was a success. ব্রিটিশ রয়্যাল কোর্টের বেশিরভাগ মেম্বারই একমত হয়েছিল যে সব রকম জাতের লোকের একই আর্মিতে আনা লাগবে। তো বাঙালিকেও আর্মিতে গেলে তার পোস্টিং হবে পাঞ্জাবে, আর পাঞ্জাবের মানুষ আসবে বাংলাতে। কাদামাটিতে বড় হওয়া সৈনিক যে পড়ে মরুভূমিতে, আর মরুর মানুষ আসে বৃষ্টির দেশে। সো 1862 সালে ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিকে এরপরই ঢেলে সাজানো হলো। নিয়ম করে দেওয়া হয় যে কোনো রেজিমেন্টেই 7 ভাগের 1 ভাগের বেশি যে কোনো একটা নির্দিষ্ট কাস্ট বা ধর্ম থেকে হতে পারবে না। আর পরবর্তী 30 বছর আস্তে আস্তে ইন্ডিয়ান আর্মির রিক্রুটমেন্ট থেকে জেনারেল সিস্টেম বাদ দিয়ে এই ধর্ম বা কাস্টের বেসিসে নিয়োগ দেওয়া শুরু হয়। অ্যান্ড একই সাথে তারা ভারতের সমাজ ব্যবস্থা সিভিল সার্ভিসেও সেম কাজ শুরু করে। আর এইটার সাথে সাথেই সিপাহী বিদ্রোহের আগে এই অঞ্চলের সিপাহীদের মধ্যে যেসব একটা ইউনিটি ছিল সেটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হতে থাকে ব্রিটিশ ইন্ডিয়ান আর্মির মধ্যে। অর্থাৎ এটাই কিন্তু ডিভাইড অ্যান্ড রুলের প্রথম অ্যাপ্লিকেশন এই উপমহাদেশে, যেটা পুরোপুরি সাকসেসফুল করতে পেরেছিল ব্রিটিশরা। আর এইটার পরই তাদের আর্মির দিক থেকে এই সেম ট্যাকটিক্সটা অ্যাপ্লাই করা তারা শুরু করে এই অঞ্চলের সমাজ ব্যবস্থায়। অনেকের কাছে কল্পনা করতে কষ্ট হতে পারে, বাট আজকের দিনে আমরা যে হিন্দু আর মুসলিমদের মধ্যে গ্যাঞ্জাম দেখি সেইটা 1905-এর আগে আসলে খুব একটা বেশি এক্সিস্টই করতো না। আর্য সমাজ শুদ্ধি ক্যাম্পেইন, হিন্দি উর্দু কন্ট্রোভার্সি আর কাউ প্রোটেকশন মুভমেন্ট ছাড়া ভারতবর্ষের ইতিহাসে 1905-এর আগে কোনো রকম হিন্দু বনাম মুসলিম ন্যারেটিভ ছিল না। ইনফ্যাক্ট তারা একে অপরকে ফান্ডামেন্টাল লেভেলের বিপরীত কোনো কিছুও ভাবতো না। 1905-এর বঙ্গভঙ্গ দিয়েই সবকিছু শুরু। এই বঙ্গভঙ্গ দিয়েই বাংলায় টেরোরিজমের জন্ম হয়, কমিউনাল ভায়োলেন্সের জন্ম হয়। আর এই নিয়ে আরও ডিটেলস চাইলে আপনারা সাইয়েদ রাজি ওয়াস্তির ইন্ডিয়ান ন্যাশনালিস্ট মুভমেন্ট 1905 to 1910 বইটি পড়তে পারেন। ইনিশিয়ালি লর্ড কার্জনের বঙ্গভঙ্গের প্ল্যানিং ছিল বাংলাকে অনেক অনেক ছোট করে ফেলার। আর এই সময় এই কাহিনীতে এমন একজন মানুষের নাম আসে যেটা হয়তোবা আজকের দিনে বেশিরভাগ মানুষই ইগনোর করে। সে হচ্ছে AHL ফ্রেজার। লর্ড কার্জনের হাত দিয়ে বঙ্গভঙ্গ হয়েছিল, বাট এই লর্ড ফ্রেজারই ছিল মেইন ব্রেইন। তার মতে যেভাবেই হোক ঢাকা এবং ময়মনসিংহকে কলকাতা থেকে আলাদা করতে হবে। এই রিজন দুটোর ব্যাপারে লর্ড কার্জনকে একটা চিঠিতে তিনি বলেন, দ্য হটবেড অফ দ্য পিউরিটি অফ বেঙ্গল মুভমেন্ট, আনফ্রেন্ডলি ইফ নট সেডিশিয়াস ইন ক্যারেক্টার অ্যান্ড ডমিনেটিং দ্য হোল টোন অফ বেঙ্গল অ্যাডমিনিস্ট্রেশন। অ্যান্ড আমরা এখন যেটা ভাবি বঙ্গভঙ্গ হিন্দু বনাম মুসলিম ছিল, বাট ব্যাপারটা কিন্তু তেমন ছিল না। তাদের মেইন টার্গেট ছিল বাঙালিদেরকে দুইটা ভাগ করতে হবে। মেইনলি পূর্বের যে বাঙালি আছে তাদের কলকাতা জোন অফ ইনফ্লুয়েন্সের বাইরে নিয়ে যেতে হবে। বাট ব্রিটিশদের প্ল্যানিং আসলে পুরোপুরি সাকসেসফুল হয় নাই, বা হলেও আসলে খুব এক্সট্রিম ওয়েতে হয়েছে। ডিসেম্বর 1903-এ যখন এই পার্টিশনের নিউজ সবগুলো সরকারি অফিসে যাওয়া শুরু করে, তখন থেকেই 1904-এর জানুয়ারির মধ্যে 400টা প্রোটেস্ট হয়। এবার ওপার দুই বাংলাতেই মানুষের মধ্যে নতুন একটা জাতীয়তাবাদ গড়ে উঠতে শুরু করে, যেটা কিন্তু ভারতীয় জাতীয়তাবাদ থেকে কিছুটা আলাদা ছিল। কিন্তু এরপরই ডিভাইড অ্যান্ড রুলের আসল খেলাটা শুরু হয়। আপনারা হয়তো এটা জানেন যে এই বঙ্গভঙ্গের মেইন প্ল্যানিংয়ে আসাম কিন্তু আসলে আমাদের এই পূর্ব বাংলার সাথে যোগ হওয়ার কথা ছিল। আর এইটা নিয়েই সে সময় কিন্তু প্রচুর কন্ট্রোভার্সি হয়। কন্ট্রোভার্সি না, অ্যাকচুয়ালি একটা বড়সড় ডিভাইড দেখা যায় এই অঞ্চলের মানুষের মধ্যে। ময়মনসিংহের দৈনিক চারুমিহিরে লেখা হয়, আসাম যুক্ত হইলে আসামের ভাষার প্রভাব পড়বে বাংলা ভাষায়। অর্ধশিক্ষিত আসামিজরা সরকারি পদে বসবে, আর আমাদের শুনতে হবে তাদের কথা। কি এক দুর্ভাগ্য। আর ঢাকা প্রকাশে আসামীয়দের নাম দেয় নেকেড বারবেরিয়ান্স অফ আসাম। সঞ্জীবনীতে লেখা হয় যে আসামকে বাংলার সাথে যুক্ত করলে বাঙালি জাতি বিলুপ্ত হয়ে যাবে। আর বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স আর পিপলস অ্যাসোসিয়েশন অফ ঢাকা লর্ড কার্জনের কাছে পুরো একটি রিপোর্ট পেশ করে যে কিভাবে আসামকে বাংলার মধ্যে আনলে আর কলকাতাকে আলাদা করলে সেটা প্রতিটা দিক থেকেই খারাপ হবে। বাট লর্ড কার্জনের এত কাহিনী আসলে ভালোই লাগছিল, সে আসলে এটাই চাচ্ছিল। আর তার নিজের ভাষায় তিনি এইটার নাম দিয়েছিলেন সেন্টিমেন্টাল অপোজিশন। অর্থাৎ লজিক্যালি উপমহাদেশের জাতি হিসেবে দুইটা অঞ্চলকে ভাগ করা গিয়েছে, বা বলতে গেলে বাঙালি আর আসামীয়দের মধ্যে একটা মনস্তাত্ত্বিক ব্যাপারে ডিফারেন্স তৈরি করে দিতে পেরেছিল ব্রিটিশরা। বাট এই সময়ও কিন্তু তাদের আসল উদ্দেশ্যটা হাসিল করতে পারছিল না। তারা ডিভাইড অ্যান্ড রুল করতে যাচ্ছিল, বাট অন দ্য আদার হ্যান্ড এইদিকে কিন্তু বাঙালি জাতীয়তাবাদের জন্ম নিয়ে নিচ্ছিল। আর এইবার তারা বাঙালি জাতীয়তাবাদটাকেও ডিভাইড অ্যান্ড রুল করতে চেয়েছিল। এইটার কাউন্টার করার জন্যই লর্ড কার্জন তার বাংলা ভ্রমণ শুরু করেন। ঢাকা, ময়মনসিংহ, চিটাগং ঘুরতে যান তিনি 1904 সালে। আর ঢাকায় এক সভায় তিনি বলেন বঙ্গভঙ্গ হলে তাদের রিজিয়নে সরকারি প্রতিষ্ঠান হবে, কোর্ট হবে, অ্যান্ড এমনও হতে পারে যে ঢাকার রাজধানী হবে এই প্রভিন্সের।
আপনারা জানেন মুর্শিদ কুলি খাঁ মুর্শিদাবাদের রাজধানী সরানোর আগে ঢাকা এই রিজনের রাজধানী ছিল, অ্যান্ড কার্জনের এসব ভাষণ হুট করেই বাঙালি মুসলমানদের মধ্যে সেই স্বপ্নকে আবারও জাগিয়ে তোলে। কিন্তু এটাকে কাউন্টার করতে কলকাতার হিন্দু সমাজ আরও একটা কাজ করে। তারা মুঘল শাসনের সময় প্রবল প্রতাপের বাংলার রাজধানী ঢাকার নাম দেয় এক্সটিংক্ট ক্যাপিটাল অফ এ বারবারিক রেজিম, অ্যান্ড এটাই বাংলার মুসলমানদের মনে খুবই বাজেভাবে কষ্ট দেয়। এখন দেখেন, এটা কিন্তু একেবারেই স্বীকার করতে হবে বা এটা একেবারেই সত্যি যে সেই লর্ড কার্জনের টাইমে যখন বঙ্গভঙ্গটা চলছিল তখন এই পূর্বাঞ্চলের যেই বাঙালি মুসলিম তাদের কিন্তু সামাজিকভাবে অবস্থা আসলে খুব একটা ভালো ছিল না কম্পেয়ার টু কলকাতা। প্রতি 10,000-এ মাত্র 22 জন ইংরেজি জানত। সরকারি পোস্টে মাত্র 41 জন মুসলমান ছিল, যেখানে হিন্দু ছিল 1000+। এলাকায় 2/3 পপুলেশন মুসলিম হওয়া সত্ত্বেও সব রকমের চাকরিতে মুসলিমদের ছিল হাতে গোনা। পুরো বেঙ্গল পুলিশ ফোর্সের 54 জন ইন্সপেক্টরের মধ্যে 4 জন ছিল মুসলমান, আর 484 জন সাব ইন্সপেক্টরের মধ্যে 60 জন মুসলমান। এখন এই সবকিছু বিবেচনা করলেই আপনার হয়তো মনে হতে পারে যে লর্ড কার্জন আসলে এই বাঙালি মুসলমানদের জন্য খুবই একটা ভালো জিনিস হয়ে আসছিল, এবং সে এই বঙ্গভঙ্গের মধ্যে দিয়ে এই বাঙালি মুসলমানদের আসলে পুরোপুরি প্রপার যেসব রাইটস সবকিছুই দেওয়ার জন্যই সে ট্রাই করছিল, কারণ কলকাতা থেকে আলাদা না হলে এরা খুব একটা বেশি ভালো কিছু করতে পারবে না, এই ধরনের একটা ন্যারেটিভ তখন ছিল। বাট উপরে উপরে লর্ড কার্জনের এই নীতিটা খুবই ভালো কিছু হলেও হয়তোবা এই অঞ্চলের ভৌগোলিকভাবে চিন্তা করলে এই অঞ্চলের মানুষের জন্য সেগুলো ভালো কিছু হলেও বাট এর মধ্যে কিন্তু বীজ বোনা হয়েছিল একটা বড় জিনিসের, সেই হচ্ছে ডিভাইড অ্যান্ড রুলের। অর্থাৎ এই বঙ্গভঙ্গের আগ পর্যন্ত বাঙালি কেবল বাঙালিই ছিল, বাট এরপরেই লর্ড কার্জন এর মধ্যে বাঙালি মুসলিম অ্যান্ড বাঙালি হিন্দু এই জিনিসটা ঢুকিয়ে দেয়, অর্থাৎ পারফেক্টলি ডিভাইড করে দেয়। বঙ্গভঙ্গের পরই এই বাংলাতে প্রথমবারের মতো শুরু হয় সাম্প্রদায়িক দাঙ্গা লাগা। অর্থাৎ বাংলায় তো একটা গ্যাঞ্জাম লেগেই গেল, আবার একই সময় উড়িষ্যার দিকে উড়িয়া ভাষাভাষীদের জন্য আলাদা প্রভিন্সের দাবি নিয়ে আন্দোলন শুরু হয়। বিপিন চন্দ্র পালের নিউ ইন্ডিয়া পত্রিকার মতে এই আন্দোলনের নেতা মধুসূদন দাস ছিল সে সময় ভারতের কংগ্রেসের পর সব থেকে সাংগঠনিক রাজনৈতিক দলের নেতা। অর্থাৎ যে রিজিয়নে জাতপাত নিয়ে কোনো জ্ঞানজামি ছিল না, সেই রিজিয়ন এখন অলরেডি ভাষা নিয়ে দেশের সীমানা আকারে কাহিনী করা শুরু করেছিল। অর্থাৎ পুরো রিজিয়নটাই তখনও ব্রিটিশদের সাথে ভৌগোলিকভাবে থাকলেও এদের মনে মনে কিন্তু অনেকগুলো ভাগ হয়ে গেল। 1905 থেকে 10-এর কাহিনীর পর ভারতবর্ষ জানতে পারে যে হিন্দু আর মুসলিম একসাথে থাকা সম্ভব না। মুসলিম লীগের জন্ম হয় আর দেশভাগও করতে যাওয়া হয় ধর্মের নামে। এখন দেখেন, ব্রিটিশরা চলে গেলে বা চলে যাওয়ার সময় দেশভাগ জিনিসটা হতোই, এটা আটকানোর কোনো উপায় ছিল না। কিন্তু সমস্যা হচ্ছে যে সেই 1947-এ দেশভাগের সময় আমাদের শিক্ষা আর আমাদের মানুষত্ব শত বছরের শাসন আর শোষণের পর স্বাভাবিকভাবেই নর্মাল আর ছিল না। ততদিনে এই অঞ্চলের মানুষ পাওয়ার বলতেই বুঝে গিয়েছিল যে অন্যকে পিটাতে হবে, যেটা ব্রিটিশরা করে এসেছে গত 200 বছরে। সো দেশটা যখন ধর্মের ভিত্তিতে ভাগ করা হলো, অর্থাৎ একজন মানুষের দিক থেকে চিন্তা করেন, দেশটা যেহেতু আমার, তাই আমার ধর্ম ছাড়া আর কেউ সেখানে থাকতে পারবে না। বাংলাও সেটা ভাবলো, ভারতও সেটা ভাবলো, পাঞ্জাবও সেটা ভাবলো। আর সেই সময় এই অঞ্চলের বিগেস্ট মাইগ্রেশনটাও হলো। সীমানার এই প্রান্ত থেকে হিন্দুরা পালানো শুরু করলো আর ওই প্রান্ত থেকে মুসলিমরা, জাস্ট বিকজ ব্রিটিশরা বলে গিয়েছে এই দেশটা বানিয়েছে মুসলিমদের জন্য আর ওই দেশটা হিন্দুদের জন্য। আর এটা থেকে কিন্তু বিশ্বের ইতিহাসে সর্ববৃহৎ মাস মাইগ্রেশন দেখতে পেলাম। এর মধ্যে 1905 থেকে 1947 পর্যন্ত বাংলার এমন কোনো জায়গা হয়তো ছিল না যেখানে হিন্দু মুসলিম দাঙ্গা হয় নাই। অ্যান্ড জাস্ট এটা ভাবেন, 1905-এর আগে হিন্দু মুসলিম মারামারি হবে এই কনসেপ্টটাই এই রিজিয়নে এক্সিস্ট করতো না। জাস্ট একটাই ঘটনা, একটা মানচিত্রের দাগ দিয়ে ব্রিটিশরা পুরো একটা সভ্যতাকে ভাগ করে দিয়েছিল। আর এটা সত্য, যদি বঙ্গভঙ্গ নাও হতো তাহলে বাঙালি জাতীয়তাবাদ আর মুসলিম নেতাদের উত্থান হতো না, অ্যান্ড সেটা না হলে ভারতবর্ষের স্বাধীনতাও হয়তো আরও অনেক বছরই পিছিয়ে থাকতো। বাট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর ব্রিটিশরা এমনিতেই সব কলোনি ছেড়ে দিচ্ছিল, তো স্বাধীনতা 1947 সালে আসতোই। কিন্তু বঙ্গভঙ্গের মধ্যে দিয়ে আমাদের মধ্যে যে সাম্প্রদায়িক বিষ ঢুকিয়ে দেওয়া হয়েছিল সেটা আজও আমরা বয়ে বেড়াচ্ছি। আর এটা থেকেই সবার আগে বের হয়ে আসা লাগবে, কারণ এখন আমরা কেউ ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ শাসিত নাগরিকও না, কেউ পাকিস্তানিও না, কেউ ভারতীয় না, সবার আগে আমরা সবাই বাংলাদেশি। ওকে, সো দ্যাট ওয়াজ দ্য ভিডিওর পুরোপুরি মূল ভাবটা হয়তো আপনাদের অনেকটাই খাপছাড়া লাগতে পারে, বাট দ্য মেইন থিং ইজ আমি আপনাদেরকে বোঝানোর ট্রাই করেছি যে এই ডিভাইড অ্যান্ড রুল পলিসিটা ব্রিটিশরা কিভাবে এনেছিল, অ্যান্ড তারা কিভাবে এটা তাদের সেই সময় সমাজে ইমপ্লিমেন্ট করে দিয়ে তাদের বিভিন্ন স্বার্থ হাসিল করেছিল। খেয়াল করেন, এটা ডিভাইড অ্যান্ড রুল মানেই যে সবসময় ধর্মের ভিত্তিতে ভাগ করতে হবে ব্যাপারটা এমন না। যে কোনো জায়গায় যদি দুইটা মানুষের মধ্যে কোনো একটা জিনিসের পার্থক্য দেখা যায়, সেইটা দিয়ে তাদের মধ্যে ডিভাইড করে দেওয়া যায়, অ্যান্ড তার থেকে উপরে যে আছে তার জন্য তখন তাদের দুইজনকেই শোষণ করাটা ইজিয়ার হয়। ইটস ভেরি ইজি। আপনার 3 জন ফ্রেন্ড থাকলেও ইভেন দুইজনের মধ্যে গ্যাঞ্জাম হলে আপনি যদি একটা নিউট্রাল পজিশনে থাকেন, ইউ উইল গেট বেনিফিটস ফ্রম বোথ। তো
ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট সেই সময়ের পলিটিশিয়ানরা বা স্পেশালি ব্রিটিশরা কলোনিয়াল রুলে এই জিনিসটা ইমপ্লিমেন্ট করে। বাট এর পরবর্তীতে আমাদের এই উপমহাদেশের ভারত বলেন, পাকিস্তান বলেন বা আমাদের বাংলাদেশ বলেন, যত পলিটিশিয়ানে এসেছে বারবারই দেখেছে যে আচ্ছা ইতিহাসের এই জিনিসটা তো আসলে ব্রিটিশরা খুব ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে পেরেছে, আর এইটা নিয়ে তো আসলে বাঙালিকে বলেন বা উপমহাদেশের সব মানুষকেই বলেন খুব ভালোভাবে শোষণ করা যায়। তারা আসলে আর কোনো যেই জিনিসের দিকে নজর দেওয়া উচিত সেই দিকে নজর দেয় না। কেন আপনাদের হেলথ কেয়ার সিস্টেম খারাপ, কেন আপনাদের যাতায়াত খারাপ, কেন এত করাপশন, সেই দিকে আর নজর দেয় না। তারা জাস্ট এটা নিয়ে গ্যাঞ্জাম লাগাতে থাকে। আরে হিন্দু আর মুসলিম আসেন চলেন গ্যাঞ্জাম করি। যদিও আমাদের বাংলাদেশে এই জিনিসগুলো আমরা রিসেন্ট ইতিহাসে খুবই ম্যাচিউরলি হ্যান্ডেল করেছি, দ্যাটস এ গুড থিং। বাট এই উপমহাদেশের ইতিহাসে রাজনীতিবিদরা যে এখনও সেই ব্রিটিশদের শিখিয়ে যাওয়া ট্যাকটিক্সটা ইউজ করছে এই দেশের এই অঞ্চলের সাধারণ মানুষদের রুল করার জন্য, এই ফ্যাক্টটা কিন্তু আপনাদের বুঝতে হবে। যত তাড়াতাড়ি আপনারা বুঝবেন ইউ উইল গেট আউট অফ ইট হোপফুলি। তো বাংলাদেশে যেসব ঘটনাগুলো ঘটেছে গত 1 মাসে, আমি আর এক্স্যাক্টলি উচ্চারণ করছি না, বিকজ ইউটিউবে এইসব উচ্চারণ করলেও আবার আজকাল ভিডিও ডাউন করে দেয়, সো বলছি না। বাট উই অল নো দ্যাট সেইখানে আমরা যেই কাজগুলো এখন পর্যন্ত যেভাবে জিনিসগুলো হ্যান্ডেল করেছি, দ্যাটস দ্য থিং টু বি প্রেজড। বাট অন দ্য আদার হ্যান্ড একটা জিনিস কিন্তু বুঝতে হবে, আমাদের এই উপমহাদেশের রাজনীতিবিদরা বা সবসময় যারা পাওয়ারে থেকেছে একটা মেজরিটি টাইম আমাদের এই দেশে বলেন, এখন পাশের দেশেও বলেন, তারা কিন্তু এই টুলটাকে খুবই ভালোভাবে সবসময় ইউজ করেছে, ডিভাইড অ্যান্ড রুল। তাদের দুই পক্ষের কাছেই তারা গিয়ে তার বেনিফিটস নিয়ে এসেছে। এখন আপনি মোদিকে হিন্দুত্ববাদী একটা নেতা বললেও সে কিন্তু ভারতের মুসলিমদের কাছে গিয়েও খুব ভালো ভালো কথা বলেছে সবসময়, যেটা আমরা কিন্তু বিভিন্ন সময় তার ভাষণে দেখতে পাবো। তো আপনি জানেন এখানে আপনাকে রুল করতে হলে আপনার আর আপনার ভাইয়ের মধ্যে গ্যাঞ্জাম বাঁধানোটাই সব থেকে বড় ইম্পর্টেন্ট ব্যাপার। তো ডোন্ট ফল ইন টু দ্যাট ট্র্যাপ, দ্যাটস অল। আর আশা করি এই ভিডিওটা আপনাদের বেশ ভালো লেগেছে। তো ডিভাইড অ্যান্ড রুলের আসল শুরুটা কোথা থেকে অ্যান্ড কী কারণে এটা এসেছিল, অ্যান্ড এখন আসলে যে কারণে যারা এনেছিল অর্থাৎ ব্রিটিশরা, তাদের এখন এটা কোনো পারপাসই সার্ভ করে না। অ্যাকচুয়ালি তাদের যেই জেনারেশন এই জিনিসটা এনেছিল সেই জেনারেশন বহু আগে মাটির তলায় চলে গেছে, দে ডোন্ট কেয়ার। এখনের ব্রিটিশ জেনারেশন দে ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট। বাট তারা যেই জিনিসটা সেই 200 বছর আগে করেছিল একটা জেনারেশন, এখনের আমাদের এই অঞ্চলের বা ফুল উপমহাদেশ বলছি, এই অঞ্চলের যারা ক্ষমতায় যেতে চায় তারা কিন্তু এখনও সেইটা কপি করে পেস্ট করে দেয়, অ্যান্ড অলসো সেটা অ্যাপ্লাইড হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে। বাট হোপফুলি নেক্সট একটা এমন একটা ফিউচার আসছে যে সময় সবাই শিক্ষিত আগের থেকে অনেক বেশি, অ্যান্ড এভরিওয়ান উইল আন্ডারস্ট্যান্ড যে তাকে কখন ইউজ করা হচ্ছে, কী কারণে ইউজ করা হচ্ছে। তো এই তো, দ্যাটস অল ফর টুডে, আনটিল মাই নেক্সট আপলোড। হ্যাভ এ গুড উইক, গুড বাই।